নমস্কার। সমস্যা এবং সমাধান অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত এবং আরো একবার ভালো থাকার একটা প্রতিশ্রুতি। ভালো সত্যি আপনি থাকতে পারেন সেই প্রতিশ্রুতি এই অনুষ্ঠান আপনাকে দিচ্ছে যদি আপনি আগাম সচেতন হন। আপনি সচেতন হন, আপনি ভাবনা চিন্তা করেন, কিন্তু সবটা সমস্যা হয়ে যাওয়ার পর, সমস্যা চলে আসার পর, আপনি নানা রকমের ঝুট ঝামেলায় ফেসে যাওয়ার পর তারপর ভাবেন আরে ভিউদার কাছে গেলে তো হতো। কিন্তু এটা আগে কেন ভাবলেন না বলুন তো? সমস্যাটা আপনার, সমাধান আপনাকে করতে হবে। আগে এলে তাড়াতাড়ি ভালো থাকবেন, পরে এলে হয়তো ভালো হবেন, কিন্তু পুরনো সময়টা ফিরিয়ে দেওয়া কারোর পক্ষে কিন্তু সম্ভব না। তাই আগে থেকে যোগাযোগ করুন। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমাদের কাছে অমূল্য। কোনোটা যেন হাত থেকে বেরিয়ে না যায়, কোনোটা যেন অপচয় না হয়, সেদিকে নজর কিন্তু আমাদের রাখতে হবে। আজকেও গুরুত্বপূর্ণ ভীষণ কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পুরো অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবেন আর রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রত্যেকের ভীষণ পছন্দের সেই মানুষটি, যে মানুষটি নিজে তো অবশ্যই প্রচন্ড জ্ঞানী এবং এই বিষয়টা নিয়ে আমাদেরও জ্ঞান অর্জন করার পরামর্শ দেন। অ্যাস্ট্রোলজার আপনাদের হতে বলছি না, কিন্তু সাময়িক প্রাথমিক একটা ধারণা রাখুন যে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা আমাদের জীবনযাত্রায় কতটা প্রভাব ফেলতে পারে, কতটা বদলে দিতে পারে আমাদের জীবনকে। রয়েছেন আমাদের সঙ্গে আমাদের সকলের প্রচন্ড পছন্দের মানুষটি, অর্থাৎ শ্রী ভৃগু অনাদি। প্রথমেই ভৃগুদাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে, তার সঙ্গে তোমাকেও আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। একদম প্রিয়দা, অনেক ধন্যবাদ। এবং অবশ্যই আমাদের প্রত্যেকের জীবন আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা তো প্রফেশনাল লাইফ, একটা হচ্ছে পার্সোনাল লাইফ। এবং পার্সোনাল লাইফের মধ্যে অবশ্যই জড়িয়ে থাকে আমার মা বাবা, আমার ভাই বোন, বন্ধু বান্ধব, তার মধ্যে আমার লাইফ পার্টনার, আমার বিবাহিত জীবন এবং সেই বিবাহিত জীবনে কতটা সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে, কতটা অর্থ রয়েছে। কারণ অর্থ না থাকলেও ভালোবাসা নাকি জানলা দিয়ে বেরিয়ে যায়। তাই অর্থের প্রয়োজনীয়তা রয়েছে, তবে সেটা সৎভাবে। তাই আজকে একটু বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। কোনো একটি ছেলে বা একটি মেয়ে বা কোনো একটি ছেলের পরিবার বা মেয়ের পরিবার যদি ভাবে আমাদের সন্তানদের যেহেতু বিবাহ যোগ্যা তারা হয়ে গিয়েছে, এবার বিবাহ বন্ধনে তাদের আবদ্ধ হওয়া উচিত, তাহলে প্রথমত কোন কোন দিকে নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে? প্রথমত আমি এইভাবে বলি, আমরা কীভাবে, সাধারণ মানুষ কীভাবে ভাবে, আর আমি জ্যোতিষ হিসেবে কোন জায়গাটা অ্যাড করবো। একদম। আমরা প্রথম, আমরা বাবা হিসাবে আমার সন্তান ছেলে হোক মেয়ে হোক, আমরা জিজ্ঞেস করি পরিবারটা কেমন। আমরা যদি তার অর্থনীতি, সে ছেলে চাকরি করে না ব্যবসা করে, কিরকম আর্থিক, যেন আমরা বাচ্চাকে কেমন দেখতে, এইগুলো আমাদের অভিরুচি থাকে গার্জেন হিসাবে সবাই, মেয়ের কিংবা বাচ্চা। কিন্তু জ্যোতিষ হিসাবে যেটা আমি গুরুত্ব দেবো, এগুলো আপেক্ষিকভাবে তো দেখবেন, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু আদৌ সেই বৌমাটা আমার সন্তানের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, বা এই জামাইটাই আমার উপযুক্ত জামাই কিনা, এটা কিন্তু বোঝা ভীষণ দরকার। আপনি বাহ্যিক সব দেখলেন, আফটার তার সঙ্গে ঘরটাই হলো না, তা তখন কি বৃথা হলো না? মূল্যায়নই হলো না। তা আপনার পয়সা আছে, আপনার বাচ্চারও পয়সা ছিল, আপনিও ওকে দুধে ভাতে মানুষ করেছেন, তার সন্তানও দুধে ভাতে। সেখানে দুধ ভাত খেয়ে থাকবে কিনা সেই চিন্তা করে কেউ বিয়ে দেয় না। সারাটা জীবন যেন ওভারঅল ভালো থাকতে পারে। সেই কারণে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজের বিয়ে হচ্ছে তার থেকে কোনো কম অংশে ডিভোর্স হচ্ছে না। একদম। বললাম, সাম্প্রতিক আগে একটা উকিল এসেছিলেন তার বাচ্চাকে দেখানো, মেয়েটা 9-এ পড়ে। বলতে গিয়ে সে বললো কত বছর যে আমার হাত দিয়ে কত হচ্ছে বিগুদা, বিশ্বাস করবে না, যে হারে আমি বিয়ে দিয়েছি অন্য জায়গায় অন্য উকিলের কাছ থেকেও বিয়ে হচ্ছে, কিন্তু তার থেকে আমার হাতে বেশি পার্সেন্টেজ ডিভোর্সের লোক আসছে। তাই আমি বললাম আমার মেয়েটা যেন না, যদি এখন এডুকেশন বয়স, তা আপনি গাইড করুন। আপনি তো বলেন এটা এডুকেশন কেরিয়ার ছক না হাউস ওয়াইফের ছক, যদি কেরিয়ার হয় কেরিয়ারটা কি কোন দিকে যাবে, তারপর বিয়ে যখন করবে আমি তখন যদি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন দেখিয়ে নেবো, আমি নোট ডাউন করে দিলাম, কথা প্রসঙ্গে বললাম। ঠিক সে অ্যাঙ্গেলে অ্যাওয়ারনেসটা ভীষণ প্রয়োজন। আপনি যেরকম আমি বলি, ধরো তোমার মা তোমার বিয়ের সিদ্ধান্ত নিচ্ছে, কতগুলো মিনমিন ভিত প্রথম দেখে, ছেলেটা কেমন, হয়তো সহজ চলছে আপেক্ষিকভাবে, যেগুলো চাকরি করে না ব্যবসা করে, এমনকি স্যালারি সার্টিফিকেট খুঁজতে যায় অনেকে, আর আপনার পাড়ায় মেয়েদের সম্পর্কে খুঁজতে যান, যেগুলো নিয়ে বলছি না, যেটা ভুল কি ঠিক এই কথাতে যাচ্ছি না। এই যে সমস্তটা আপনি খোঁজ খবর নিলেন, ইন্টারনাল খোঁজই নিতে পারলেন না, যেটা পৃথিবীর জ্যোতিষ ছাড়া কারো কাছে নেই, যে হরোস্কোপ, যে এ আদৌ প্রত্যেকটা ছেলে বা প্রত্যেকটা মেয়ে সবাই ভালো। এই ভালো মন্দ শব্দটা আপেক্ষিক শব্দ, কারণ সত্যি যদি খারাপ হতো
তারা পৃথিবীতে সবাই খারাপ হতো, কারোর সঙ্গে আপনার বন্ধুত্ব হতো না। আবার দেখবেন আপনি যার সঙ্গে আপনার বন্ধুত্ব, তার সঙ্গে কিন্তু অন্য অন্য লোকের শত্রুর সম্পর্ক। যাকে আপনি বিয়ে করেছেন তাকে হয়তো কেউই বিয়ে করতো না, কিন্তু আবার আপনি যাকে বিয়ে করবেন না ভেবেছেন, পৃথিবীর সবাইকে রিজেক্ট করেছে, আপনি তাকে বিয়ে করেছেন। কয়েকটা উদাহরণ দিয়ে বলি। আমাকে জ্যোতিষশাস্ত্রে কিন্তু খারাপ ভালো কিছু নেই, কিন্তু সমাজের কিছু চলাফেরা, সামাজিক কিছু আইনকানুন আছে। তা আমরা সামাজিক জীব, সমাজের এগেনস্টে যে সমস্ত কার্যকলাপ হয় সেগুলোকে সমাজ বিরোধী বলা হয়। তুই একটু আগে বললে আমি রোজগার হবে, কিন্তু যাতে ভালোভাবে হয়, সৎভাবে। তো সৎ কথাটা কেন বললে? তো অসৎ পথ অবলম্বন করা যায়, তাই বলে কেউ কি করছে না? করছে। আপনি হয়তো করছেন না, তার কেউ যখন করছে, সে ঘরে বউ কেউ বিয়ে করছে, সে ঘরে মেয়ে কেউ বিয়ে করছে, আপনি করছেন না, কিন্তু কারণ না কারণ হচ্ছে। ঠিক। তা ওই ভালো মন্দ আপেক্ষিক, ওটা আমার বিচার্য বিষয় না। আমার বিচার্য বিষয় এই ছেলেটা আপনার মেয়েটার জন্য ঠিক কিনা, সেগুলো কয়েকটা ভিত্তি দেখতে হয়। প্রথম জীবনে মেয়েদের হচ্ছে মঙ্গল বৃহস্পতি, আর ছেলেদের শুক্রচন্দ্র। এই 4টে গ্রহের প্রথম ব্যালেন্স দেখতে হয়। একজন হচ্ছে সংসার করতে সাহায্য করে, যার জন্য তুমি দেখবে, ধরো আমরা দুজনই ব্লাড সংক্রান্ত কোনো প্রবলেমে ভুগছি, উদাহরণ দিয়ে বলছি, ডাক্তার কিন্তু আগে মেয়েদের ব্লাড টেস্ট করতে বলে, পুরুষ মানুষদের বলে না। যে কোনো ক্ষেত্রে সন্তান হচ্ছে না, তা পুরুষের ব্লাড টেস্ট করবে না আগে। দেখবে ডাক্তার দেখবে মেয়ের, ওই জন্য মঙ্গল হচ্ছে ব্লাড সার্কুলেশন দেয়। একটা ছেলের প্রেশার হতে পারে, একটা ছেলের মঙ্গল খারাপ থাকার জন্য দুর্ঘটনা ঘটতে পারে, একটা ছেলের মঙ্গল খারাপ থাকার জন্য সন্তান হতে কোনো সমস্যা হয় না। মানে এগুলো ইন্টারনাল বুঝতে হবে। যদি শুক্র খারাপ থাকে তাহলে সন্তান হওয়ার ক্ষেত্রে সম্ভাবনা থাকে। তো এটা কার বলবো? যখন তার বিয়ে করবে, একটা যদি অনেক কিছু দেখার চেষ্টা করে, কিন্তু মানুষের এত ধৈর্য নেই। যখন সে বিয়ে হয়ে বাচ্চা হচ্ছে না বা অন্য কোনো সমস্যা হচ্ছে, বিগুদা এই সমস্যা এলাম, তখন রাতারাতি তার স্বামী চেঞ্জ করতে পারবেন না। কিন্তু আমরা যখন, ওই জন্য সার্বিক ক্ষেত্রে সব কিছু তো ক্লারিফিকেশন করা সম্ভব না। মেয়েদের শুক্র মঙ্গলের গুরুত্ব বেশি, ছেলেদের চন্দ্র শুক্রের, আর মেয়েদের মঙ্গল বৃহস্পতি, এই 4টে গ্রহের উপর বিবাহিত জীবন আর বিয়ে করা। লগ্ন আমি যদি লগ্ন হই, তা আমার ওয়াইফও তার লগ্ন থাকবে। চেষ্টা করতে হবে সবসময় যে যদি লগ্ন সপ্তম, চতুর্থ, দশম যদি আমার ওয়াইফের হয়, যে যেটা, ছেলে হলে তার অপোজিটটা মেয়ে হবে, মেয়ে হলে মেয়ে হবে। দেখে নিন, শুধু বাদ দেবেন কোনগুলো, সেটা হচ্ছে ধরো তোমার মেষ লগ্ন, কথার কথা বলছি, তাহলে কন্যা লগ্ন আর বৃশ্চিক লগ্ন, এই দুটো লগ্ন নেওয়া উচিত নয়। তাহলে 12টার মধ্যে দুটো বাদ দেওয়া ইজি। কিন্তু দেখবেন কপাল খারাপ থাকলে দুটোর মধ্যেই তুমি ঢুকেছো। কর্কট রাশি হলে মকর রাশি আর কুম্ভ রাশির জাতক বা জাতিকাকে অ্যাকসেপ্ট করা উচিত না, কারণ এই ষষ্ঠ অষ্টম কানেকশনকে ব্যাড যোগ বলা হয়। এগুলো বলতে গেলে আপনার অনেক সময় যাবে। তাহলে বক্তব্য আমি যখনই বুঝে গেলাম ভাই আমার মেষ রাশি, তাহলে আমি কী করে কন্যা আর এটা বাদ দেবো, আমি কর্কট রাশি, আমি ধনু আর মকর বাদ দেবো, আমি মকর রাশি, তাহলে মিথুন আর আমি সিংহ বাদ দেবো। এই প্রথম কিছু জিনিসগুলোকে প্রথমে ক্যান্সেল করবো। কিন্তু বলা আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। প্রভাবগুলো আমাদের, ধরো আর অপশানগুলো সবই ভালো আছে, ওই নেগেটিভ যে দুটো, ওই দুটো রাশি লগ্নে বিয়ে হয় তোমার। ঠিক কথা। তাহলে ওই জায়গাটা যদি বিচার করতে পারতেন তাহলে ভালো হতো। আবার ধরুন জন্মমাস, পৃথিবীতে লোকে জানবেই জন্মমাস, লোকে জন্মবার জানে না, জন্মমাস জানে না, মানুষ হয় নাকি? হয় সে ইংরেজির জানবে না বাংলার জানবে, এই তো ব্যাপার। তাহলে বাংলার কারোর বৈশাখ মাসে জন্ম, তাহলে সে কী করবে? আমি এদিকে কন্যা, তাহলে কী হচ্ছে, আশ্বিন মাস অ্যাকসেপ্ট করবো না, কার্তিক মাসে আমার জন্য চলবেই না, ওটা তো মাইনাস, ছেড়ে দিন। তাহলে আশ্বিন মাস চলবে না, আর অগ্রহায়ণ মাস বাদ। অনেক ইজি না? আপনি এগুলোকে প্রথমেই ক্যান্সেল করলেন। জ্যোতিষের কাছে সে পয়সা নষ্ট করে লাভ নেই, কারণ একটা জটক বিচারে মিনিমাম ফিস 7,000 টাকা। তো যেটা প্রথমে ক্যান্সেল করতে পারলেন, নামের স্পেলিং দেখে প্রথমে ক্যান্সেল করলেন যে এই স্পেলিংগুলো যাবে না, কারণ 26 লেটারের নামের গুরুত্ব এক নয়। তারপর জ্যোতিষের কাছে এই ছকটার মধ্যে ওরকম ব্যাড যোগ আছে কিনা, কি ম্যাঙ্গলিক আছে কিনা, শুনফানপা যোগ আছে কিনা, কোনো কালসর্প যোগ আছে কিনা, কোনো নেগেটিভ প্রভাব আছে কিনা। অনেকটা এরকমভাবে বলি, ধরো অনেক সময় আধুনিক চিকিৎসা ব্যবস্থা বলছে বিয়ের আগে একবার ব্লাড টেস্ট করা দরকার, বলে না অনেকে, কারণ দুজনের জন্যই ভালো। আমি অনেক সময় বলি, অনেকে বুঝতে চায় না, ছেলেই পাচ্ছি না ব্লাড টেস্ট করে, যদি কিছু ধরা পড়ে না বেঁচে গেল আপনার মেয়েটা। কিরকম নেগেটিভ চিন্তা না বলো, সারা জীবন তাকে ভালো থাকার জন্য বলি, এমনি ছেলে খুঁজে পাচ্ছি না, যাও বিগুদারটা পেলাম না, আপনি বলছেন এমনি রাশি লগ্নে মেলে না, আবার বলছেন ব্লাড টেস্ট করো, তাতে যদি কিছু ধরা পড়লে আপনার তো মঙ্গল। ঠিক কথা। বলছে মানুষ কি বলে, মানুষ নিজেও জানে না। একটা সময় হাসি তো বলছেন, হাসি পেয়ে গেল, হাসি পায়। এরকম একটা ঘটনা বলি, 40 বছরের জীবনে অনেক রকম ঘটনা তো, এরকম অনেককে বলেছিলেন আপনি ছক বিচার করে বিয়ে করবেন, একটা ভদ্রমহিলাকে বলেছিলেন, তার মাও আমার ফ্যান ফলোয়ার, সে ছোটোবেলা থেকেই তার নিয়ে এসতো, অত মনে থাকে না তো, হয়তো প্রথম এডুকেশনের ক্ষেত্রে গায়ে মনে ছিল, এসছিল এতে 8-এ, তারপরে মাধ্যমিকে, তারপর উচ্চ মাধ্যমিক, তারপরে মাস্টারি, তারপর দেখেন আর লেখা ছিল বিয়ের আগে যে বয়সে যেটা। তারপর
ছেলে খুঁজতে পাচ্ছে না, আমার কাকা গোজকুলে বেঁধে গেছে, ভৃগুদাকে যেতে বলেছে, এসছে। এর বিয়ের টাইমে 4-5 বার এসছে, তারপর বলছি ঘটনা, তো অত টাটকা টাটকা মনে আছে। তা আমি লাস্টে বলেছিলাম এতগুলো ছকের মধ্যে এই ছকটা তুলনামূলক স্টেডি। উনি কিন্তু মিথ্যা হলো, ভিজিট নিয়ে, কারণ ছোটবেলা থেকে আসছে তো বুঝে গেছে ভৃগুদা কি, ভৃগুদা মিসগাইড করবে না, না পেলে ভৃগুদা বলবে যে এটা চলবে না আপনার জন্য, কারণ মেয়েটা কিন্তু আপনার সারা জীবন যাতে ভালো থাকে। ঠিক সেরকম হবে না, উনি ওই সব নিয়ে ফেটা পায়নি। আমি বললাম করছেন আপনার মেয়ের এই সমস্যাটা আছে ছকে, চেষ্টা করবেন যে যার সাথেই বিয়ে দেবেন কিন্তু অন্তত ব্লাড টেস্ট করে নিয়ে, কারণ ব্লাড টেস্ট করা থাকো নৈতিক, আমি না কোন না ব্লাড কমিশন পাবো না আমার কোনো ব্যাপার বলছি, এগুলো আমার কিছু আসে যায় না, কিন্তু মেয়েটা যাতে ভালো থাকে। অনেক সময় রিলেশন হলে এগুলো বলি বাড়তি, কিন্তু আদারওয়াইজ সেসব বলতে চাই আমার বেশি নাড়ানোর দরকার কি আছে। আর অনেকে হয়তো পছন্দ করে না, ওগুলো খুব টিউনিং না হলে বলি না। ছকে দেখলাম বেসিক্যালি এই সমস্যা আছে, এইগুলো দেখবেন, পারলে ব্লাড টেস্ট করে দেবেন। ও শুনেছে ঠিক আছে, অত গুরুত্ব দেয়নি। কিছুদিন পর এসছে, বিয়ে তার স্থির করে এসছে, লাস্টটা এসেছিল বিয়ে তার স্থির করে, আল্লাহ পারলে একবার ব্লাড টেক করে। ও আবার 5-6 মাস পরে এসছে, মনে আছে কি অ্যালান কী হয়েছে, মেয়ে বিয়ে হয়ে গেছে, ভালো আছে কোনো বিয়ের ডেট টেট সব ঠিক করে শুধু টাইমিংগুলো আমাকে বলতে এসেছিলো। তা বললো আর কি বলেন ভৃগুদা, বল সেই আপনার কথা না আমার কথা, কী হলো বিয়ে হয়নি? বলো না, ব্লাড টেস্ট করতে দিয়েছি, ব্লাড ক্যান্সার ধরা পড়েছে ছেলেটা। আমি বললাম খারাপ লাগলো, আমি বললাম অন্যভাবে নেবেন না, এটা মেয়েটার ভালো হলো না মন্দ হলো, সেটাই তো। ভৃগুদা আপনাকে আমাকে ধন্যবাদ জানিলেন ঈশ্বর পরম পিতাকে, আমার মুখ দিয়ে বলিয়েছিল, আপনি সেটাকে ফলো আপ করেছিলেন, আপনার কপালে ছিল তাই, নাহলে এটা ফলো করতেন না, আমার কথা বলারও কথা। এটা ছেলেটার জন্য ভালো হলো, তো সে নিজেও জানতে পারতো না, সে জানবে কি করে? ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট হলো যে আর একটা জীবন নষ্ট না, তার জীবন ট্রিটমেন্ট থাকবে, একটা সিস্টেমে থাকবে, ঠিক কথা। যেটা করা যেতে পারে, আমরা একটু সতর্ক নয়, বারবার আমি তোমায় বলছি ওই কথাগুলো ওরকম বলে, বিকজ কিছু করলেই ধরা পড়ে। এমনি রাশি যখন মিলছে না, ছেলে দেখতে দেখতে ফেড আপ হয়ে যাচ্ছে, কেউ বলে মেয়ে দেখতে দেখতে ফেড আপ হয়ে যাচ্ছে, পারলে এখন ধরে রেডি করে এসে, বিকজ আপনি এটা বলেন সব রেডি করে এসেন, আমার কি ফাংশন আছে, আশ্বিনে দেবেন না কার্তিকে দেবেন না অঘ্রাণ দেবেন, আপনি সব রেডি করে বিয়ে বাড়ি ঠিক, লোকে 2 বছর আগে মেয়ে পাওয়ার আগে ছেলে পাওয়ার আগে বিয়ে বাড়ি ফাইনাল করে আসে, কি খাওয়াবে জানে, বিদেশের কোন জায়গা থেকে সায়াতে আসবে সুস্মিতা রেডি করে রেখেছে এসব, এটা কোনো ইয়ে নেয়া হাসছে, আপনার ঘরের ইয়েও তাই, কতজনকে খাবেন কি ধরনের মেনু হবে 2 বছরে রেডি হয়ে গেছে, কাকে কে করবেন, ডান দিয়ে কাকে করবেন, ফিল্ম স্টার 2 আনবেন, গান বাজনা কি করবেন, সব রেডি, হয়তো 5 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ 1 কোটি টাকা খরচ করবেন, শুধু ছেলে রেডি নেই, কিন্তু ছেলে রেডি নেই। আর সব রেডি হলে জ্যোতিষ আচ্ছা আশার দেখানোর সময় 7,000 টাকা, আবার যদি এই ছেলেটা ক্যান্সেল করে, একটা শিল্পপতির ছেলেকে পেয়ে গেছি, আর সেই শিল্পপতির ছেলে কি স্বয়ং বিশ্বকর্মা, আপনার টুকটাক করবে মেয়েকে নিয়ে ছেনিতে খুঁটবে, নাকি মেয়েটাকে নিয়ে সঠিকভাবে ঘর করবে, সেটা আপনার জন্য ভালো। তুমি দেখবে এই কথাগুলো যদি একটু বুঝতে পারে, কেউ ভাবে বোধহয় আমার জন্য খারাপ, আমার জন্য প্রত্যেকটার জন্য ভালো, তার জন্য ভালো, আমার সন্তানের জন্য ভালো। তা নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ যদি সন্তানে অ্যাটলিস্ট সত্যি ভালো, ভালো কিন্তু চাইছি, কীভাবে ভালো হবে জানি না, ওই কারণে আমরা জটক বিচারটা করছি না। আর জটক বিচার করতে লোকে অনেকে আতঙ্কের লাইফ লিড করে, তার এই কারণ যেই বলেছিলেন অষ্টমী মঙ্গল, এর কিন্তু অ্যাক্সিডেন্টাল ডেথ হতে পারে বা এরম হতে পারে। তা আপনার বুদ্ধিমান, পৃথিবীতে প্রচুর মেয়ে আছে, প্রচুর ছেলে পাবেন, কিন্তু আপনার ছেলে বা মেয়ে তো একটাই, তার জন্য জামাইটাকে আমি সময় ধরে চেঞ্জ করতে খুঁজতে পারবো না। আপনার ছেলে বা মেয়ের সঙ্গে তো আমাকে অ্যাডজাস্ট করতে হবে, আপনার মেয়ে তো একটা ছেলে, কিন্তু ছেলে থাকলে বৌমা তো অনেক আছে, একটা না একটা পাবো, আর ছেলে হলে মেয়ে হলে একটা না একটা জামাই পাবো, তা সেই সুযোগটা আপনি দেবেন তো জ্যোতিষকে না। ভৃগুদা কোনো খুঁজে কাজে মনে হচ্ছে না ধরে টরে নিয়ে এসছেন, খুঁজে কাজে রেডি করে যাওয়া পেয়েছি, ভৃগুদা এটাকে আর না করেন না, মানে এমন করে কনভিন্স করে না মারা, আমার ইচ্ছাকৃতভাবে না করে দেওয়া হচ্ছে, আমার লজ্জা লেগে হাসি পায় যে আবেগে মানুষ কি বলছে। না ভৃগুদা দারুণ দারুণ, কি দারুণ দেখতে, দেখতে আপনার কি আপনার পছন্দ হলো, আপনি কি মেয়ের পছন্দ হয়েছে, মেয়েকে নিয়ে আসবেন, আপনি এত আবেগ না, আপনি বেশি সম্পর্ক রেখেন না, তাহলে বিপদে পড়বেন। কিন্তু বলছি মানুষ আবেগে কতটা কি বলে, এই দেখতে সুন্দর, এ তো মানে মেয়ের বলা উচিত একটা কথা প্রসঙ্গে, মারাও এমন। আর যদিও আমার সঙ্গে মেশে বন্ধুর মতন করে, আমি কারুর স্যার কারুর কাকা জ্যাঠা যাই হোক, কিন্তু জানে ভৃগুদা বন্ধুর মতন করে গাইড করে, ওই কারণে আবেগ দিয়ে ব্যাপারটা বলে, ভৃগুদা যেন সেইভাবে গুরুত্ব দেয়, সেইভাবে বলে বলি। কিন্তু মনে ভাবি যে আমাদের শ্বশুর শাশুড়ি আবেগ দিয়ে লাভ নেই, তাতে মানুষের অসুবিধাই হবে, আমাদের আবেগ থাকবে আমার সন্তান যাতে ভালো থাকে। একদম ঠিক কথা। তবে বিবাহ একটি বিশেষ বন্ধন, এই বন্ধনটাকে সত্যি একটু মেপে কিন্তু গড়া উচিত। এই বন্ধনের
এখন তো মনে হচ্ছে যে ভীষণ টাইট একটা বন্ধন, কিন্তু কিছুদিন পর সেটা হঠাৎ করে ছিঁড়ে যাবে না তো, আলগা হয়ে যাবে না তো, কষ্ট কিন্তু তখন আপনি পাবেন। তাই বিয়ের আগে একটু কষ্ট পাওয়া ভালো, বিয়ে হয়ে যাওয়ার পর সেই কষ্টটা অনেক ভারী হয়ে যায়। বিয়ের আগে যোগাযোগ করুন, বারংবার এই কথাটা বছরের পর বছর ধরে কিন্তু অভিজ্ঞ অ্যাস্ট্রোলজাররা বলে আসছেন। মানে আমি শুধু ভৃগুদার কথা বলছি না, শ্রীভিজ্ঞ অনাদি তো বলছেন, দীর্ঘ 40 বছর ধরে বলছেন। কিন্তু আমি যদি বাকি অ্যাস্ট্রোলজারদেরও বলি, তাদের এটা অন্তত পক্ষে ভালো, তারা কিন্তু এটা বলেন বিয়ের আগে যোগাযোগ করুন। এবার কেউ যদি আপনাকে বলেন যা হোক হয়ে যাক, আমি পরে ম্যানেজ করে নেবো, সেটা অন্য ব্যাপার। কিন্তু যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার এই পরামর্শই দেবেন, এবং সেই পরামর্শ এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে যদি আপনি বের করে দেন, তাহলে সেটা আপনার বোকামো, সেটা আপনার জীবনের ব্যর্থতা। বিবাহ নিয়ে যেহেতু আলোচনা শুরু করেছিলাম, হতে পারে আপনার মেয়ের জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে, বা এমন কোনো দোষ রয়েছে যেটা হয়তো তার বিবাহিত জীবনে ভালো সংবাদ আনবে না, বা আপনার ছেলের ক্ষেত্রেও এরকম কোনো অশুভ দোষ থাকতে পারে যেটা বিবাহিত জীবন ছাড়খাড় করে দেবে। কি করবেন? বিয়ের পরে ভাববেন নাকি বিয়ের আগে ভাববেন? এটা ভাববেন এখন আপনি, আগে থেকে ভাবুন। আর তাই চট করে বলবো, ফোন নাম্বার কিন্তু যাচ্ছে টিভি স্ক্রিনে, যেই আপনার ভাবনাটা কমপ্লিট হবে সেই একটা কিন্তু ফোন আপনাকে করতে হবে। 9830143766 এই নাম্বারে ফোন করুন এবং একেবারে ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন। বিয়ের সমস্যা বা যদি কোনো বিষয় নিয়ে আপনাদের আলোচনা থাকে, একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার যতটা সম্ভব আপনাকে কিন্তু হেল্প করবে। এবং ফোন নাম্বারের পাশাপাশি বলবো চেম্বারের কথা, ওনার নিজস্ব চেম্বার খড়দহ, যেখানে বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার পেয়ে যাচ্ছেন। শুক্রবার করে আপনারা কিন্তু শ্রদ্ধানন্দ পার্কের কাছে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন, রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়, যেটা শিয়ালদায় খুব কাছাকাছি। এবং তার পাশাপাশি আপনারা রাসবিহারী এভিনিউ গড়িয়াহাটেও কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতি বুধবার করে। যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে, অনেক দূর থেকে প্রচুর বন্ধুরা অনুষ্ঠান দেখেন, শুধুমাত্র কলকাতা কেন, প্রবাসী বাঙালি পর্যন্ত, মানে কলকাতা থেকে শুরু করে প্রবাসী বাঙালি প্রত্যেকে কিন্তু এই অনুষ্ঠান লক্ষ্য করেন। এবং সেক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু অনলাইন কনসালটেন্সির মাধ্যমে কিন্তু ভিজিট করতে পারেন। তাই হেল্পলাইন নাম্বার নোট করে রাখুন, যে কোনো প্রয়োজনে ফোন করুন, সহযোগিতা তো নিশ্চয়ই পাবেন। এবং বিবাহ নিয়ে যেহেতু আলোচনা করছিলাম, বিবাহ সংক্রান্ত বিভিন্ন সমস্যার জন্য আপনারা যোগাযোগ করবেন, কিন্তু তার মাঝে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, প্রচন্ড আমরা ব্যস্ত শপিং করতে, কেনাকাটা করতে, ঘরদোর সাজাতে। এই সময় মনে হয় ইস, টাকা ভীষণ কম হাতে, হাতে যদি একটু বেশি টাকা হতো, কত কিনা করতাম, পুজোর জন্য কত প্ল্যানিং রয়েছে। ঠিক তখন মনে হয় একটা লটারি যদি পেয়ে যায়। কত মানুষের লটারি লেগে যাচ্ছে, আমার কপালে কোনোদিন একটা লটারি লাগলো না। লটারি বা ফাটকা রোজগার যেগুলো হয়, সেগুলো সত্যি আমার আপনার কপালে আছে? আর যাদের কপালে আছে তাদের কপালে কি স্পেশালিটি রয়েছে সেটাই একটু জানবো। প্রথমত এইভাবে বলি, ফাটকা অর্থ সবারই পছন্দ হয়, দেখেন হাসিটা কিরকম, চওড়া হাসি। আর এটা একদিন বলেছিল, যদি লটারি টিকিট পয়সা দিয়ে কাটবো না তাহলে মা মেরে ফেলবে, এটা বলেছিল, এই চ্যানেলেই বলেছিল। একটা মেদিনীপুর উদাহরণ দিয়ে বললাম, 2000 টাকার টিকিট ছিল, 5 কোটি টাকা পেয়েছে। ও 5 কোটি টাকা পেয়েছে, ওটা খুশি। এখন 2000 টাকা দিয়ে ধরো তুমি টিকিটটা কাটা, মানে তো অংশগ্রহণ করা, অনেকেই কেটেছে, পায়নি, একজন পেয়েছে, তুমি কাটতে না, না মা মেরে ফেলবে। মাকে দারুণ তো ভয় পায়, আর মাকে প্রত্যেকটা মানুষের শ্রদ্ধাও করে। তাই বলছি, কারণ 2000 টাকা ও নষ্ট করবে না, মা জানতেও পারবে না, কিন্তু মা মেরে ফেলবে। তাহলে 2000 টাকার মূল্যায়ন ওর কাছে কতটা, 2000 টাকা দিয়ে যদি অংশগ্রহণ না করি তাহলে 5 কোটি টাকা পাবো, রিস্কটা। এবং এটা বোঝাতে চাই, এখন বলি আমি 6 টাকার টিকিট কাটতে পারেন, এনকারেজ করি না, কারণ এখন বলছে 6 টাকায় 1 কোটি, 1 কোটির 6 টাকা। মানুষের কাছে ব্যাপারটা খুব ইজি হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু এত ইজি নয়। এটা বোঝানোর জন্য বলি, কারণ অনেকের টিকিট কাটতে কাটতে সর্বশান্ত হয়ে গেছে। আগে বলে দিক কারা কারা লটে টিকিট কাটা উচিত না কাদের, মানে অ্যাজ পার রাশি লগ্ন অনুসারে। প্রথমত আপনার ছকে যদি কালসর্পযোগ থাকে, তাহলে লটের টিকিট কাটা প্রথম বন্ধ রাখা উচিত। কেন উচিত সেটা পরে বলছি। তারপর হচ্ছে যদি দারিদ্র্যযোগ থাকে, তাহলে আপনি লটের টিকিট কাটাটা আপনার উচিত না। কেন উচিত না এবার বলি। কালসর্পযোগ থাকলে শাস্ত্রে কি বলে, কালসর্পযোগ ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়া, ওভারঅল বলছে। আমি অনেক দেখবেন এডুকেশন ক্ষেত্রে অনেকে যতটা খাটে শ্রম দেয়, রেজাল্ট পায় না, কালসর্পযোগে। লটারি তো আমি লটারির টিকিট যেটুকু কাটছি, তার আগের নাম্বার পরের নাম্বার বড় প্রাইজ, আমি মাঝে পড়ে রয়েছি। এরপর কি হলো, আজকে 2টো নাম্বার ছেড়ে এলাম, 30 টাকার জায়গায় এবার আমি 100 টাকা টিকিট কাটা শুরু করলাম, এরপর 200 টাকা, এই করতে করতে নেশায় পরিণত হয়। দারিদ্র্যযোগ, ধনস্থানে যদি ফাঁকা থাকে, বলা আছে শাস্ত্রে, যদি কোনো রাহু কেতু থাকে বা কোনো শূন্য যদি থাকে, কোনো গ্রহ না থাকে, সেটাকে দারিদ্র্যযোগ বলা হয়। দারিদ্র্য হচ্ছে আস্তে 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 আমার অর্থ ছিল, সেই টাকাগুলো ড্রেন আউট হয়ে গিয়ে আমার জমানো অর্থ ব্যয় হয়ে যাবে ডিউ টু দারিদ্র্যযোগ। দারিদ্র্যযোগ মানে যারা স্ট্রাগল করছে তাদের দারিদ্র্যযোগ বলা হয় না, দারিদ্রতার সঙ্গে লড়াটা দারিদ্র্যযোগ বলা হয় না, মানুষ অনেকে জানে না, এটা বোঝায়। যার আছে তার চলে যাওয়ার সম্ভাবনা আছে, দ্যাট ইজ দারিদ্র্যযোগ।
আর দারিদ্রতার সঙ্গে লড়ছে সেটা অন্য কানেকশন থেকে বলা হয়। তাই দারিদ্র যোগ আর যদি কালসর্প যোগ থাকে তাহলে টিকিট কাটাটা প্রথম উচিত না, বন্ধ রাখুন। এই জ্যোতিষী কাছে আসুন। আদৌ লটারিটা শ্রম ওরিয়েন্টেড না, শ্রম দিয়ে আপনি ফার্স্ট হতে পারেন মনে করেন না, কিন্তু শ্রম দিয়ে কোনোদিন পৃথিবীতে লটারি পাওয়া যায় না, সেটা ভাগ্য ওরিয়েন্টেড। তারপরে ভাগ্যে আছে কিনা, ভাগ্যের অনেকগুলো সিমটম থাকে, হাতের তার কিছু কানেকশন থাকে, ছকের কিছু কানেকশন থাকে। যাদের ছক আছে তারা ছক দেখে নেবেন, যাদের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ নেই তারা হাত দেখে নেবেন। কতটা টাইম আছে? হ্যাঁ, এখন আর আলোচনা 3-4 মিনিট আছে। 3-4 মিনিট আছে। একদম সংক্ষেপে হাতের দু একটা সিমটম বলি, এক্ষুনি হাতটা খুলে দেখে নিন। হাতটা আলোর দিকে নেবেন, দেখবেন আলোগুলো পাস করছে কিনা। যদি আঙুলগুলো স্ট্রেট থাকে, কোনো আলো পাস না হয়, তাহলে যেমন পজিটিভ সাইন। ডান হাত হচ্ছে পুরুষ মানুষেরা, বা হাত হচ্ছে মা বোনেরা। আগে ডান হাত দেখবেন, ডান হাতের সঙ্গে বাঁ হাত মেলাবেন। তারপর মেন দেখবেন আয়ু রেখা আর ব্রেন লাইন, মাতৃরেখা, এই দুটো রেখা ছাড়া দিয়ে শুরু হয় বা জোড়া দিয়ে শুরু হয়। এটা একটা বড় সাবজেক্ট, এরপরে দিয়ে এই সাবজেক্ট নিয়ে শুরু করবে, ফার্স্ট প্রশ্ন থাকবে জোড়া ছাড়া। তাই দুটো ছাড়া থাকে তাহলে আপনি লটারি প্রাপ্তি যোগে 50% এগিয়ে আছে। আর যদি জোড়া থাকে সেটা কখনোই তুলনামূলক ভালো না। কিন্তু এক হাতে জোড়া এক হাতে ছাড়া সেটা নেগেটিভ বহন করে। কিন্তু দু হাতে ছাড়া থেকে দু হাতে জোড়া ভালো, কিন্তু এক হাতে ছাড়া এক হাতে জোড়া সেটা অশুভ লক্ষণ। যেমন আমাদের জোড়া, ঠিক আছে, অনেকের থেকে কোটিপতির দৌড়ে আমি পিছিয়ে কমাচ্ছি বা লটারি প্রাপ্তি যোগের সম্ভাবনা কম। কিন্তু দেখুন দুটো হাতে জোড়া, কিন্তু এক হাতে ফাঁকা এক হাতে জোড়া সেটা আরও নেগেটিভ, তার থেকে এটা ভালো। তার দুটো ফাঁকা থাকলে ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো। আর দুটো জোড়া থাকলে তুলনামূলক ভালো, ওটার মতন ভালো না। কিন্তু এক হাতে ফাঁকা এক হাতে জোড়া সেটা ওই নেগেটিভ যোগ বহন করে, তাতে না এদিক হবে না ওদিক হবে। ওই লটারি নিয়ে এরপর দিন বহুদিন আলোচনা করবো। একদম, যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত, তবু শুধুমাত্র সংক্ষিপ্তভাবে একটুখানি আলোচনা করবো আমাদের ভাগ্যকে সুন্দরভাবে মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে। এক তো আমাদের জন্মছকের প্রয়োজনীয়তা রয়েছে, পাশাপাশি আমাদের হস্তরেখা আমাদের ভীষণ রকম ভাবে সহযোগিতা করে। আর কোন কোন দিক রয়েছে, আর কোন কোন সাবজেক্ট রয়েছে? প্রথমত সব থেকে বেশি হচ্ছে নামের স্পেলিং, নামকরণ। নামটা যা আছে 26 লেটারে, জেনে রাখুন না জেনে রাখুন আবেগে রাখুন, হয়ে গেছে। বাবা আছে, মা আছে, কত নম্বর সন্তান, আমার দুটো হাত আছে। এর থেকে ফিজিক্যালি পৃথিবীতে আর সত্যতা কিছু হতে পারে না। তারপর তো ডেট অফ বার্থ, প্লেস অফ টাইম থাকলো না থাকলো, কে লিখেছে, কোন সিচুয়েশন থাকলে সব দেখি আমি, দেখেন সঠিক ডায়াগনোসিসে পৌঁছান। ডাক্তার যদি শারীরিক নানা রকম ইনভেস্টিগেশন করে, ডাক্তার ডায়াগনোসিস করতে যেন সুবিধা হয়, সেটা জ্যোতিষের কাছে যত তথ্যটা আপনার পরিষ্কার থাকবে। চায় না, ঠিক আছে, তার যার যে ব্যাপারে ডেপথ নেই সে সেটা চাইবে কেন? যে ডাক্তার আলট্রাসোনোগ্রাফি জানে না, যে যেটা সিটি স্ক্যান জানে না, সে দেখতে পারে না, তো সে ওটা বলবে না, এটা বোঝানোর জন্য বলছে। যে সব জিনিসটাকে, জ্যোতিষকে তো সব জিনিসটাই জানতে হয়, সেটা দেখলে সেইভাবে আমরা গাইড করি যে না এই ছকে এই জায়গাটা এইটা রয়েছে, এই ডিস্টার্বেন্স হয়েছে, না হাতে এই রেখাটা এই গ্রহ দ্বারা পরিচালিত, তাহলে এটা হয়নি, এটা আমার ভাগ্যরেখা মণিবন্ধ থেকে উঠেছে, চাঁদের দিকে রেখাটা টান নিচ্ছে, দ্যাট ইজ এইটা হচ্ছে লটারি প্রাপ্তিযোগের সিম্বল, বা এটা জলপথ থেকে সোর্স অফ ইনকামের রাস্তা। এই যে এরকমভাবে, বা এই হাতে শুক্রটা এই জায়গায় রয়েছে, এইখানটা এরকম রয়েছে, তাহলে এইটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার ছক। কিংবা এই কিরো আঙুলের 1 কর থেকে 2 করের মধ্যে তিল আছে, হাতে বলা আছে হাতের কোনো অংশে তিল চিহ্ন, জাল চিহ্ন, জপ চিহ্ন না থাকে, একমাত্র এই 1 কর থেকে 2 কর বুধের আঙুলের ওইখানে একমাত্র তিল ভালো, তবে সেটা ব্রাউন তিল। তিলের অনেক রকম নেচার আছে, এই নিয়ে ইউটিউবে আমার প্রচুর প্রোগ্রাম। একদম একদম, তিলের নেচার যদি আপনার ওটা ব্রাউনিশ তিল থাকে, সেটা আবার লটারি প্রাপ্তি যোগে এগিয়ে আছে। এরকম বিভিন্ন কানেকশন আছে। আর এগুলো ওয়ান টাইম না, বলেও শেষ করা যাবে না, আর একবার এলেই যে মানুষ সব হয়ে গেল এটাও না। সময় ধরে এসে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিশ্লেষণ করে তবে তাকে সেটা গাইড করা হয়। একদম ঠিক কথা। শ্রীবিজ্ঞান মোটিভেশন ইউটিউব চ্যানেলটি নিশ্চয়ই আপনি ফলো করেন, সেখানে দেখবেন আপনি 1000-এরও বেশি কিন্তু প্রোগ্রাম পেয়ে যাবেন, যেখানে এরকম ইন্টারেস্টিং কিছু বিষয় নিয়ে আলোচনা রয়েছে, যে বিষয়গুলো অন্য কোথাও আপনি পাবেন না। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। খুব পুরোনো দিনের একটি প্রবাদ বাক্য আছে না, যে পুরনো চাল ভাতে বাড়ে, ঠিক একই রকম ভাবে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন জ্ঞানী একজন অ্যাস্ট্রোলজার, যে মানুষটির হাত ধরে বহু মানুষ কিন্তু সেলিব্রিটি জগতে গিয়েছে, বহু মানুষ ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, উকিল হয়েছে, তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছে, বা বিবাহিত জীবন ভালো করতে পেরেছে, ভালো একজন ব্যবসাদার হয়েছে, সরকারি চাকরি পেয়েছে, সুন্দরভাবে এডুকেশন লাইফকে কমপ্লিট করতে পেরেছে। সেই মানুষটি আমাদের জীবনেরও বৃদ্ধি ঘটাতে পারে, শুধুমাত্র একটি শর্ত, আপনার ইচ্ছে শক্তি, আপনার যোগাযোগ, এর মধ্যে দিয়ে আপনি কিন্তু পারবেন তাকে কাজে লাগাতে। কাজে লাগান ভৃগুদাকে, বদলে যাবে আপনার ভাগ্য। যদি আজকে হাতে সময় একদম নিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেবো, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ভৃগুদাকে। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার।